এই শক্তি সারা জীবন থাকবে না, এবং ওসি হিসাবে দায়িত্ব পালন যেটা করতেছি এটাও যে আমি সারা জীবন করতে পারবো তাও না। এজন্য আমি মনে করি প্রত্যেকটা মানুষ তার শক্তি সামর্থ্য যতক্ষণ থাকে ততক্ষণ দেশের জন্য, সমাজের জন্য, মানুষের জন্য সর্বোচ্চটা করা উচিত। আমার ছাত্র জীবন থেকে এটা ধারণ করছি এবং আজকের দিন পর্যন্ত চেষ্টা করতেছি। আমি জানি না মানুষদেরকে কতটুকু আমি দিতে পেরেছি, তবে আমার চেষ্টা ছিল। তো এখানে আজকে যারা আছেন, আমি একটা জিনিস বলতেছিলাম যে কতটা দুর্ভাগ্য আমাদের, যে রাস্তা থেকে যখন আসতেছি তখন মানুষের জন্য ঢুকতে পারতেছি না, আর মাঠে এসে দেখলাম মানুষের ফাঁকা মাঠ। তো এটাই হচ্ছে আমাদের দুর্ভাগ্য আর কি। 2 দিন আগে একটা লোককে আমি যে কোনো এক মাজার থেকে ডেকে আনছিলাম। তো তাকে বললাম যে আপনি এই মাজারে কেন গেছিলেন? সে বলল যে আমাকে একজন বলছেন যে তোমার নাতি যেহেতু অসুস্থ, অমুকের বাড়ির মাটিটা মাটি পাড়াই আসো, তাহলে সে সুস্থ হয়ে যাবে। তখন আমি বললাম যে বললো সে কি করে? বলতে সে গ্রিল মিস্ত্রি। তো গ্রিল মিস্ত্রি পরামর্শ দিচ্ছে যে অমুকের বাড়ি পাড়াই আসো। তো তারপরে তখন আমি একটা বুঝলাম যে ধরেন এই গ্রামে এলাকায় যদি 100 জন মানুষ অসুস্থ হয়, তার ভিতরে 99 জন যদি সুস্থ হয়, আর একজন হয়তো আল্লাহ না করুক একটা দুর্ঘটনা ঘটতে পারে, এই 99 জন যদি কোনো মাজার পাড়ায় আসে, সুস্থ কিন্তু এমনি হতো, আল্লাহ পাক সুস্থ করতেন। কিন্তু ওই মাজার পাড়ায় আসার কারণে, মাজারের বাড়ি পাড়ায় আসার কারণে তার ভিতরে একটা আস্থা তৈরি হয় যে এই বাড়ি পাড়ায় আসার কারণে আমার ছেলে সুস্থ হয়ে গেছে। পরের বছর থেকে সে কি করে? পরের বছর থেকে সে তার ওই মাজারে তার বাড়ির যে মুরগিটা বড় করলো, সেই মুরগিটা ওখানে নিয়ে যায়, গরু থাকলে সেটা ওখানে নিয়ে যায়। ওই মাজারের খাদেম সাহেবকে আমি ডাকলাম। খাদেম সাহেবকে জিজ্ঞেস করলাম যে আপনি লেখাপড়া কি করছেন? বলল যে গরিব মানুষ ছিলাম, লেখাপড়া করার কোনো সুযোগ পাই নাই। তো বললাম যে আপনি সূরা ফাতিহা পড়েন। তো পড়লো। সূরা ইখলাস পড়েন, পড়লো। তো অনেক পীর সাহেবের সূরা ইখলাস এবং সূরা ফাতিহা আমি পড়া শুনছি, আমার থানায় গেলে আমি শুনি, কিন্তু তাদের চেয়ে ভালো হয়েছে। পীর সাহেবরা যায় হলো উরুসের অনুমতি আনার জন্য। তো আমি জিজ্ঞেস করলাম কি বিষয়ে করবেন? বলতেছে আমি একজন পীর সাহেব, আমার কিছু মুরিদান আছে, মুরিদরা সারা দেশ থেকে আসবে, এই কারণে এই আয়োজনগুলো করি। তা আমি বললাম যে ভালো কথা, পীর সাহেব মানে শিক্ষক আর মুরিদ মানে ছাত্র, তাহলে শিক্ষক তো অনেক কিছু জানার কথা, আপনি একটু সূরা ফাতিহা পড়েন। তো সূরা ফাতিহা পড়তে গেছে 7-8 জায়গায় ভুল, সূরা ইখলাস পড়তেছে ভুল। তাহলে আমি বললাম যে আপনি যে ভুল সূরা পড়তেছেন, তাহলে আপনি মুরিদদের কি শিখান, কি লেখাপড়া করছেন? তো খাদেম সাহেবকে যখন আমি প্রশ্ন করলাম, সে পড়ল। তো তার মেজর 2টা ভুল হয়েছে, বড় 2টা ভুল হয়েছে, সূরা ইখলাসে এবং সূরা ফাতিহায়। তো ভুল হওয়ার পরে আমি তাকে কারেকশন করে দিলাম যে আপনার এই ভুলগুলি আছে। পরে উনি যাওয়ার পরে পৌরসভার গণ্যমান্য ব্যক্তিবর্গ আসছে, তারা বলতেছে যে উনি তো হাফেজ। আমি বললাম উনি হাফেজ কে বলছে আপনাকে? উনিই তো বলে বেড়ায় সব জায়গায়, উনি নামাজ পড়ায়, উনি জানাজার নামাজ পড়ায়, উনি মসজিদে নামাজ পড়ায়, উনি তো হাফেজ। ওই তাই নাকি? বলে হ্যাঁ। আমি বললাম উনি তো, ওনাকে আমি জিজ্ঞেস করলাম, তো উনি তো বললো যে উনি লেখাপড়াই করে নাই, উনি হাফেজ হলো কিভাবে? তো বলে না, উনি তো সব জায়গায় হাফেজ বলে বেড়াইতেছে। আমি বললাম যে উনি কোন মাদ্রাসা থেকে হাফেজি পড়ছে এটা জিজ্ঞেস করেন। যদি উনি হাফেজ হয় তাহলে আমি কথা দিলাম যে আমি অস্বীকৃত করবই না, চাকরি ছেড়ে বাড়ি চলে যাব। কারণ ওনাকে যখন সূরা ফাতিহা এবং সূরা ইখলাস আমি পড়তে বললাম, উনি যে ভুল করছেন এই ভুল কোনো হাফেজ করবে না। আমি নিশ্চিত যে সে হাফেজ না, এবং সে নিজেও আমি আগে জানতাম না যে উনি হাফেজ পরিচয় দিচ্ছে। তো আমি কিন্তু এমনি জিজ্ঞেস করলাম কি লেখাপড়া করছে, বা যেহেতু একটা খাদেম আছে একটা পীরের, একটা মাজারের, তো সেখান থেকে আমি এভাবে নিশ্চিত হলাম যে সে আসলে হাফেজ না। কিন্তু এলাকার মানুষ যিনি আমাকে বলতেছেন সে কিন্তু সাবেক মেয়র সাহেব বলতেছে উনি তো হাফেজ। আমি বললাম আপনি মেয়র, আপনি যদি জানেন হাফেজ, তাহলে সাধারণ মানুষের অবস্থা কি? এই হাফেজ সাহেব যেদিন মারা যাবে দেখা যাবে তারও একটা মাজার হয়ে যাবে, হবে না? অথচ সে লেখাপড়াই করে নেই। এই জন্য আমাদের যেটা দায়িত্ব, যে আমি কোথার মরিদ হব কোথার হব না,
যেখানে মুরিদ হব, সে পীর সাহেব আমাকে কি শেখাবে, সে আদৌ জানে কিনা কিছু, না হুজুগে দৌড়াবো, এই বিষয়গুলা বোঝার বিষয় আছে। আপনাদের এই সিঙ্গাইরে অনেক এটা আছে বিদায় আমি কথাটা বললাম, অনেক অভিজ্ঞতা আপনাদের এখান থেকে আমার হচ্ছে। তো পাশাপাশি আপনার অত্র অঞ্চলের যে আপনাদের এই যে বাল্য বিবাহ, 10-12 বছরের মেয়েরা চলে যাওয়া, এই বিষয়গুলো হচ্ছে, যার কারণে গত আইন শৃঙ্খলা মিটিংয়ে আমি আলোচনা করেছি এটার কারণ কি। এটার কারণ আজকেরও আমি চারিগ্রাম উচ্চ বিদ্যালয়ে মত বিনিময় করেছি, সেখানে আমি বলেছি যে আজকের এখানে যারা 40-এর উপরে যাদের বয়স আছে, 50-এর উপরে যারা বয়স আছে, চিন্তা করে দেখেন যে আপনার আমার যখন 13-14 বছর বয়স ছিল, যদি আমাদের ভিতরে এমন কোনো চিন্তা আসতো যে একটা মেয়েকে ভালোবাসি, বা একটা মেয়ে যদি তার ভিতরে চিন্তা আসতো একটা ছেলেকে ভালোবাসে, এই কথাটা বলার জন্য যে সাহসটা লাগতো, যে পরিবেশটা লাগতো, এটা আমরা পেতাম না। যার কারণে, কারণ সামনাসামনি একটা মেয়েকে বলা বা একটা মেয়ের একটা ছেলেকে বলা অনেক সাহস লাগে না, সেটা কিন্তু আমাদের হতো না। যার কারণে মনের কথা মনেই থাকতো, এরকম 20-22-25 বছর বয়স হয়ে যেত। আর এখন কি হয় জানেন, মোবাইল থাকার কারণে যদি এখন এই মুহূর্তে কেউ কাউকে ভালো লাগে, নাম্বারটা নিয়ে 10 মিনিটের মধ্যেই বাথরুমে গিয়ে একজন একজনকে বলে ফেলে, সাহসও লাগে না, পরিবেশও লাগে না, লাগে একজন একজনকে বলে ফেলে। তাহলে এই যে 10-12 বছরের মেয়েরা চলে যায়, প্রতিদিন 2-1টা সংবাদ থানায় আসে, এত দুঃখজনক ঘটনা যে একটা মেয়ে একটা বাবা মা যেভাবে বড় করে, এরপরে একটা গাঁজাখোর হেরোইনসি ছেলেদের সাথে গিয়ে যেভাবে মা বাবাকে, আমার সামনে মা বাবাকে যেভাবে কথা বলে, মনে হচ্ছে মা বাবা বলতে তার পৃথিবীতে কেউ নাই, ওই ছেলের সাথে গেছে, এই ছেলেটাই সব কিছু, আমার সামনে কথা বলে। তো এটা একটা মা বাবার জন্য কত বড় দুঃখজনক বিষয়, যারা মা বাবা তারা বোঝে। তো এই বিষয়গুলো কেন হয়, এটার অন্যতম কারণ হলো মোবাইল। এই মোবাইলের জন্য তারা এখানে গিয়ে নিজেদেরকে একদম তৈরি করে ফেলে, এবং এই ছেলেদের সাথে কথা বলা, বিভিন্ন রকমের অভিনয় করে কথা বলা ছেলেরা, যে সমস্ত দুষ্ট ছেলেরা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েদের জন্য বসে থাকে, এই সমস্ত ছেলেদের আজকের চারিগ্রাম স্কুলে আমি দেখলাম যে স্কুলে রেলিংয়ের উপর একটা ছেলে বসা, এমন স্টাইলে বসা, মনে হচ্ছে যে এই এলাকার জমিদারের ছেলে সে। তো আমি ওরা জিজ্ঞেস করলাম, যে ডাকলাম, যে তুমি কে, কি করো? সে একটা হোটেলের মেসিয়ার, বুঝছেন, মেসিয়ার, চুল টুল উল্টাপাল্টা কেটে গেঞ্জি গুঞ্জি দিয়ে এমনভাবে বসা। তো আমি ডাকতেই মানে ইতস্ততা বোধ করতেছি, কারে ডাকতেছি, এবার কি অবস্থা। তো পরে শুনি সে মেসিয়ার হোটেলের, চুল এমনভাবে কাটা। সে বসে আছে কোনো জানেন, সে বসে আছে, সে একটা মেয়ে খুঁজতেছে, কাকে নিয়ে ভাগবে আর কি। এখন তো সে যদি বেটার পায়, অর্থাৎ সে খুঁজতেছে ভালো একটা ফ্যামিলি, ভালো একটা মেয়ে, কারণ তার তো কোনো যোগ্যতা নাই। এখন যদি সে এটা একটা সুযোগ হিসাবে সে নিতে পারে। মেয়েদের অবস্থা কি দেখেন, তারা একটু একটু কোমলমতি হওয়ার কারণে তারা দেখে যে আর তো কোনো ছেলে আমাকে বলে না আই লাভ ইউ, আর তো কোনো ছেলে আমাকে বলে না যে তোমার জন্য জীবন দেবো, এই একটা ছেলেই তো বলে, তার মানে এই ছেলেটাই মনে হয় পৃথিবীতে তৈরি হয়েছে আমার জন্য, আর কোনো ছেলে মনে হয় আমার জন্য নাই। এইটা ভেবে ভেবে এক পর্যায়ে সে তার ফাঁদে পড়ে যায়। ফাঁদে পড়ার পরে এরপরে তার জীবনটা ধ্বংস হয়ে যায়। তো এটা হলো চলে যাওয়ার একটা কারণ। আর বাল্যবিবাহের কারণে যেটা হয় সেটা হলো, আপনি 14-15 বছরের একটা মেয়ে যখন দেখেন যে বিদেশ থেকে একটা ছেলে আসছে, তার বাড়ি আছে, গাড়ি আছে, মানে কি স্বর্ণ অলংকার নিয়ে আসছে, তখন আমরা অনেকে লোভে পা দিই। লোভে পা দিয়ে মেয়ে আর বড় হওয়ার দিকে আমরা দেখি না, তাকে কি শিক্ষা দিলাম এটাও দেখি না, দ্রুত ছেলেটাকে কিভাবে আটকানো যায় বিয়ে দিয়ে দিলাম। এরপরে যেটা হয়, সে তার স্বামীর বাড়িতে গিয়ে যখন যায়, তার স্বামীর বাড়ির লোকেরা কি মনে করে, 13-14 বছরের মেয়ে হিসাবে তাকে মনে করে না, তাকে মনে করে যে সে তাদের ঘরের বউ, তাই না? তো শ্বশুর শাশুড়ি দেবর ননদ যারা আছে, প্রতিবেশী যারা আছে, সবাই তার কাছ থেকে ওইভাবে একটা ব্যবহার আশা করে, কিন্তু ওইটা সে দিতে পারে না, কারণ সে বয়স, তার পরিপক্কতা তার হয় নাই। তখন তাদের ভিতরে তার একটা তিক্ততা তৈরি হয়। তিক্ততা তৈরি হলে এই তিক্ততা তাদের ভিতরে একটা মনের দূরত্ব তৈরি হয়, কিছু খারাপ ব্যবহার তার সাথে করা হয়, যেটা গ্রামের মানুষেরা করে। এরপরে সে তার জীবনের প্রতি তার একটা বিরক্তি ভাব চলে আসে, হয় সে আত্মহত্যা করে, না হয় ওই ইমোর মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে ওই কোনো নেশাগ্রস্ত ছেলে যখন মিষ্টি মিষ্টি কথা বলে, তখন ওই কথাটা তার ভালো লাগে, কারণ তার আশপাশে যারা আছে কেউ তো ভালো কথা তার সাথে বলে না, ইভেন মা বাবাও বলে না। তো তখন ওই কথাগুলি ভালো লাগার কারণে সে তার মতো করে চলে যায়, চলে গিয়ে এক পর্যায়ে ধ্বংস হয়ে যায়। তাহলে এই যে বাল্য বিবাহ দিলেন, এতে ফলাফল কি হলো?
লাভ হলো না, একদম নিজের সন্তানকে যদি ধ্বংস করে দিলেন। এই জন্য আমরা এই মোবাইল ব্যবহার বাচ্চারা করা, মোটরসাইকেল, বাবা চায়ের দোকানদার দিয়ে চায়ের দোকান দিচ্ছে, 2.5 লাখ টাকায় মোটরসাইকেল কিনে দিচ্ছে লোন নিয়ে। কেন দিচ্ছে জানেন? যদি সে মোটরসাইকেল না কিনে দেয় তাহলে তার সন্তান আত্মহত্যা করবে। কেন আত্মহত্যা করবে? তার বন্ধুরা আছে মোটরসাইকেল, বন্ধুরা আছে, লোন নিয়ে চায়ের দোকানদার মোটরসাইকেল কিনে দিচ্ছে। এরপরে কি হয়েছে দেখেন, তার বন্ধুর এই সার্কেলের সাথে গিয়ে সে নেশাগ্রস্ত হয়ে গেছে। এখন সে বাসায় গিয়ে তার মা বাবাকে মারতেছে নেশার টাকার জন্য। এখন মোটরসাইকেলের কিস্তি টানতে হয়, এদিকে নেশার টাকা দিতে পারতেছে না, দুজনেই থানায় চলে আসছে, আমাদেরকে বাঁচান। কি বাঁচাবো এখন বলেন? এটা হচ্ছে কেন? যদি সমাজের আর 5টা ছেলের এই মোটরসাইকেল না থাকতো তাহলে এই ছেলেও তার বাবাকে গিয়ে এভাবে অত্যাচার করতো না, করতো? আর 5টাকে আপনার ছেলে, আপনার সামর্থ্য আছে, আপনি কিনে দিয়েছেন, কিনে দিয়েছেন, জমির দাম বাড়ছে, কিছু জমি বিক্রি করলে একটা গাড়ি কিনে দেওয়া যায়। এক ছেলে বিদেশ আছে, বাস বাবা মোটরসাইকেল কিনে দাও, নাহলে এই ছেলে মারা যাবে। তো এই প্র্যাকটিসটা বন্ধ করতে হবে। আপনাদের এই সিঙ্গাইরে এই মোটরসাইকেলের একটা প্রতিযোগিতা আছে, এমন কোনো ঘর নাই, এমন কোনো গ্রাম নাই যেখানে 2-10টা মোটরসাইকেল নেই, এবং যাদের বয়স হয় নাই, ড্রাইভিং লাইসেন্স নেই, হেলমেট নেই। ট্রাকের নিচে গিয়ে মাথা একদিকে, সেদিন মারা গেল একটা ছেলে, তার মহিলার হাজবেন্ডও নেই, আর কোনো সন্তানও নেই, একমাত্র ছেলে। মোটরসাইকেল নিয়ে আসছে, সে গাড়ি এমনভাবে টান দিচ্ছে, ট্রাকের নিচে ঢুকে গেছে, তার মাথাটা এক জায়গায়, তার শরীরের অন্য অংশ আরেক জায়গায়। এখন এই মাকে কি বুঝাবো আমি? আছে কিছু বোঝাবার মতো? তো এই জন্য এই যে আপনারা মোটরসাইকেল কিনে দিচ্ছেন, এই কারণে আরেকটা, যার ইচ্ছা নেই, যে বাবা মায়ের মোটরসাইকেল কিনে দেওয়ার ইচ্ছা নাই, সেও কিনে দিতে বাধ্য হচ্ছে। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই রকম মোটরসাইকেল আজকেরও 2টা আমি চারিগ্রাম থেকে থানায় নিয়ে গেছি, যাদের বয়স হয় নাই, ড্রাইভিং লাইসেন্স নেই, এদের মোটরসাইকেল যদি আমি নিয়ে যাই তাহলে মা বাবার প্রতি চাপ কমে যাবে, যাবে না? চিন্তা করবে মা বাবাকে চাপ দিয়ে লাভ কি, গাড়ি তো কিনে চালাতে পারবো না। এই পদক্ষেপটা নিয়েছি, আপনারা সহযোগিতা করবেন। আপনারা আপনাদের জায়গা থেকে প্রচার করবেন যে ওসি সাহেব যদি এই গাড়ি একবার নেয়, আমরা কিন্তু তদবির করতেও যাব না, কোনো কিছু বলতেও যাব না, তোমার দায়িত্ব, তুমি চালাবা কি চালাবা না। তাহলে কমে যাবে, অনেকটা কমে আসছে আমার এই প্রচারণায়, অনেকটা কমে আসছে। আমি চাই কাউকে কষ্ট দিতে না, সে আমার এই কথাগুলি শুনে সংশোধন হয়ে যাক, সংশোধন হয়ে যাক, এটা আমি চাই। তো এই কারণে মূলত এই কথাগুলি বলা। মাদকের যে বিষয়গুলি আছে, এটা আপনারা ইতিপূর্বে আমার বক্তব্য এখানে কারা কারা শুনছেন? হাত তোলেন তো। সবাই শুনছেন? সবাই শুনছেন না? সবাই? তাহলে এই পুরনো বক্তব্য আর ভালো লাগবে না, লাগবে না? না, বলবো এখন ওলামায়ে কেরাম আছে, মেহমানরা আছে, তারা কথা বলবেন। তাদের কথা আমার জন্য শিক্ষণীয়, আপনাদের জন্য শিক্ষণীয়, কারণ আমরা তো বই পুস্তক পড়ে অতটা শেখার সুযোগ পাইনি। তো এই তাদের কথার মধ্যে থেকে আমরা যেটা শিখতে পারি, এটা আমাদের জীবনের জন্য খুব জরুরি। বিশেষ করে যে কথা দিয়ে আমি শুরু করছিলাম, যে জি তো এখন আরেকটু যদি বলতে বলেন তাহলে আরেকটু বলি আর কি, যে মাদকের যে বিষয়গুলি আছে, আপনারা আজকের আমি রাস্তা দিয়ে যাচ্ছি, একটা কবর দেখলাম, দেখে নিজের কাছে মনে হলো যে একটা মানুষ তার সন্তান বা তার পরিবারজনকে কত বেশি ভালোবাসে, যে সে তার নিজের জন্য মৃত্যুর পরে যে কবরটা কোথায় হবে সেটা সে চাইলে সে বলতে পারতো যে আমার এই ঘরের মাঝখানে দিও, বলতে পারতো না? পারতো। বা আমার ঘরের সামনে দিও, বলতে পারতো। কিন্তু সেটা সে না বলে সে এই রাস্তার পাশে শুয়ে আছে। তাহলে তার পরিবারকে রাস্তার পাশে একটা, মনে করেন গ্রামের যে কমন জায়গাটা, সেখানে শুয়ে আছে। তাহলে সে পরিবারকে কত বেশি ভালোবাসলে সে এই কথাটাও বলে যায় নাই যে ঘরের ভিতরে আমার দাফন দিও, তাই না? এখন সেই পরিবার, সেই সন্তান, সেই নাতি কোথায় থাকবে? আজকের আমরা ঘর করতেছি, বাড়ি করতেছি, গাড়ি করতেছি, কিন্তু সুন্দর একটা পরিবেশ যে আমাদের দরকার। যদি আজকের নেশায়, মাদকে পুরো দেশ ছেয়ে যায়, আপনার নাতি যদি বাসা থেকে বের হয়েই দেখে যে নেশা পাওয়া যাবে, তাহলে সে যদি নেশাগ্রস্ত হয়ে যায়, আপনাদের অনেক পরিচিত লোক আছে যার দাদা চেয়ারম্যান ছিল বা দাদা এমপি ছিল, নাতি সব বিক্রি করে, নেশা করে সব শেষ করে ফেলছে, আছে না? আপনার আমারটাও যদি এরকম শেষ করে ফেলে, তাহলে আমার সেই সম্পদ কষ্ট করে অর্জন করে লাভ কি? এজন্য আগামীকালকের ফুটনগরে, ধল্লা ফুটনগরে একটা মত বিনিময় আছে, অনেক বড় আয়োজন। ওখানে আমি ব্যাপক আলোচনা করবো এই বিষয় নিয়ে।
আমার লক্ষ্য হচ্ছে এই যে সমাজকে মাদক মুক্ত করে নির্মূল করে এই সমাজকে সুন্দর একটা সমাজ হিসেবে গড়া। কারণ হচ্ছে যদি জাতি নেশাগ্রস্ত হয়ে যায় এই মাহফিলেও লোক পাওয়া যাবে না, জাতি নেশাগ্রস্ত হয়ে গেলে নামাজে মসজিদে লোক পাওয়া যাবে না, স্কুলে ছাত্র পাওয়া যাবে না নেশাগ্রস্ত হয়ে গেলে। তো এই কারণে সবার আগে আমাদের দরকার কি মাদককে নির্মূল করা সমাজ থেকে। মাদককে নির্মূল করার জন্য এখনো সেদিন ফুটনগরে আমি একটা ছোট আকারে মিটিং করলাম, সেখানে বলতেছে যে আমরা তো ভয়ে কথা বলতে পারি না। আমি বলি কেন? বলতেছে যারা মাদক ব্যবসার সাথে জড়িত এরা তো খুব খারাপ প্রকৃতির মানুষ, এরা তো দলে দলে হাঁটে। আমি বললাম সংখ্যা কতজন? বলল 1 থেকে 150 হবে। আমি বললাম এলাকার লোক কতজন? বললে 15,000। আমি বললাম 15,000 লোকের সামনে 1 থেকে 150 মানুষ, যদি 15,000 মানুষ আপনারা সবাই যদি ওসি হয়ে যান, থানার ওসি, তাহলে ওই 150 লোকের শক্তি বেশি না 15,000-এর বেশি? বলো 15,000-এর বেশি। আমি আসতেছি, প্রোগ্রাম করেন, 15,000 মানুষের সাথে আমি কথা বলবো, সবাই ওসি হবে নিজের জন্য, নিজের সন্তানের জন্য, নিজের নাতির জন্য। কারণ আপনি যদি এদেরকে ভয় পেয়ে আপনি যদি ঘরে হাত পা গুটিয়ে থাকেন, আপনার নাতিকে সে ধ্বংস করবে। যদি সেটা হয় এখনো আপনি সাহস করবেন কি করবেন না, এটা সিদ্ধান্ত নিতে হবে আপনাকে। ওসি যদি আপনার সাথে থাকে, তাহলে আপনি সাহস করবেন কি করবেন না। এই 150কে আমরা একদিনে আটক করব। যখন দেখবে যে সমাজ তার জন্য নিরাপদ না, এই সমাজের মানুষ জেগে উঠছে। 5 তারিখে দেখেন নাই কিভাবে জেগে উঠছে? 4 তারিখে কিভাবে জেগে উঠছে দেখেন নাই? 3 তারিখে কোনো শক্তি কাজে লাগছে? পুলিশের অস্ত্রও ছিল, সেনাবাহিনীর অস্ত্রও ছিল, সব অস্ত্র ছিল, কাজে লাগছে কোনো শক্তি? লাগে নাই। এইভাবে আপনারা জেগে উঠলে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা, এটা শুধু একটা সময়ের ব্যাপার। কেন উঠবেন? আপনার জন্য, আপনার সন্তানের জন্য, আপনার নাতির জন্য। আমার কথায় না, আমার জন্য না। আমি তো এখানে থাকবো না, আমি তো সারা জীবন থাকার জন্য সিঙ্গার আসি নাই। এখন যদি আপনি মনে করেন যে আমি যদি নামি তাহলে আমার একটু বিপদ হতে পারে, তাহলে দরকার কি হাত পা গুটিয়ে থাকি। নিশ্চিত থাকেন যে আপনার নাতি এই বিপদে যাবে, সব বিক্রি করে সে ধ্বংস করবে। অতএব আপনার শক্তি সামর্থ্য থাকাকালীন আপনি এদের বিরুদ্ধে আপনাকে জিহাদ ঘোষণা করতে হবে। এই মাদক ব্যবসায়ীরা দেশ এবং জাতির শত্রু। আজকের আপনার গ্রামে যদি কোনো মানুষ একটা অস্ত্র নিয়ে অপেক্ষা করে যে আপনাকে গুলি করবে, তাহলে এই কথা আপনি শুনলে আপনি কি বসে থাকবেন? দৌড় দেবেন না? ব্যবস্থা নেবেন না? নেবেন। তাহলে গুলি করলে একবার মানুষ মারা যায়, একবারে মারা যায়। কিন্তু এর চেয়ে ভয়ঙ্কর মৃত্যু হচ্ছে যদি আপনার ফ্যামিলির একটা লোককে নেশাগ্রস্ত করা যায়। আপনি ধুকে ধুকে সারা জীবন মরবেন, একবারে মরবেন না, সারা জীবন মরবেন ধুকে ধুকে। এটা হলো এর চেয়ে ভয়ঙ্কর। অতএব অস্ত্র নিয়ে একজন আছে, তার বিরুদ্ধে আপনি লাগবেন, কিন্তু এই মাদক নিয়ে একজন আছে যে আপনার নাতিকে ধ্বংস করবে, আপনি তার বিরুদ্ধে লাগবেন না। তাহলে আমরা কোথায় আছি? কোন বুঝের উপর আছি? লাগতে হবে। আমি আছি ইনশাল্লাহ আপনাদের সাথে। আমরা যদি সবাই, বিশেষ করে আমি যে কথাটা বলি, একটা কথা প্রচলন আছে, পুলিশ জনগণের বন্ধু। আমি ব্যক্তিগতভাবে এটার বিরোধিতা করি। পুলিশ জনগণের বন্ধু না, তাহলে মাদক ব্যবসায়ীও জনগণ, চাঁদাবাজ জনগণ, ভূমিদস্যু জনগণ, জুয়াখোর জনগণ না? তাহলে তারও তো বন্ধু আমি কি তার বন্ধু? তাহলে কথাটা কি হবে? পুলিশ ভালো মানুষের বন্ধু, পুলিশ ভালো মানুষের বন্ধু। জনগণের বন্ধু বললে কথাটা আমার কাছে যৌক্তিক মনে হচ্ছে না, কারণ জনগণ সবাই তো। পুলিশ এবং ভালো মানুষ যদি একটা প্ল্যাটফর্মে আসতে পারি, এই অপরাধীদের নিয়ন্ত্রণ করা এটা একটা সময়ের ব্যাপার, এবং এই সমাজ থেকে এদেরকে নির্মূল করা সম্ভব। এবং 5 তারিখের পরে যে বাংলাদেশ সৃষ্টিকর্তা আমাদেরকে দিয়েছেন, এই বাংলাদেশের একটা সুযোগ আসছে আমাদের যে দেশকে সুন্দর করে গড়ার। আমরা যদি সিঙ্গার থেকে সেটা শুরু করতে পারি। আপনারা অনেকে আমার ইতিহাস জানেন না, সৃষ্টিকর্তা আমাকে দিয়ে অনেক বড় বড় কাজের অংশগ্রহণ করাইছে। 6 তারিখে যখন রাষ্ট্রে প্রধানমন্ত্রী ছিল না, পুলিশের আইজিপি ছিল না, তখন পুরো সারা বাংলাদেশের পুলিশের দায়িত্বটা আমার হাতে ছিল। রাজারবাগে গিয়ে আমি যে বক্তব্যগুলো দিয়েছিলাম, এই বক্তব্যগুলি, এবং সেটার বিশেষ কারণ হলো 6 তারিখ সকালে আমি কিছু কাজ করছিলাম, যে কাজে আমার যে কোনো সময় মৃত্যু হয়ে যেতে পারত। প্রতিটা সেকেন্ড ছিল আমার মৃত্যুর জন্য ঝুঁকি। এই কাজটা আমার কোনো দায়িত্ব ছিল না। এই কাজটা ছিল হলো, আমি আমার বাসা মোহাম্মদপুরে, আমি কর্মরত ছিলাম সিআইডিতে, কিন্তু এখান থেকে যাত্রাবাড়ি গিয়ে আমি কিছু কাজ করছিলাম।
কিছু লাশ ছিল ওখানে পড়ে, আপনারা জানেন পুলিশের কিছু লাশ ছিল পড়ে, সেই লাশগুলো আমি নিয়ে আসছিলাম। নিয়ে আসার কারণে রাজারবাগ পুলিশ দেখছে যে বাংলাদেশে আর কোনো পুলিশ অফিসার সাহস করে এই কাজটা করেনি, আমি করছি, এই কারণে ওরা আমাকে গ্রহণ করছিল নেতা হিসাবে। নেতা গ্রহণ করার পরে আমি দেখলাম যে আমি যদি রাজারবাগে না থাকি তাহলে এই রাজারবাগের থেকে একটা বিদ্রোহ হতে পারে, একটা বিস্ফোরণ হতে পারে, যে বিস্ফোরণে 6 তারিখে এমন একটা পরিবেশ হতে পারে যেটা বাংলাদেশে এটা সামাল দেওয়ার মতো কেউ ওই মুহূর্তে নাই। তখন আমি ওখানে থেকে এরপরে আমি ওখানে সবার সাথে কথা বলে আল্লাহর অশেষ রহমতে 5 দিন আমি পরিশ্রম করছি। 5 দিন পরিশ্রম করে এরপরে এই বাংলাদেশ পুলিশকে মাঠে আবার নামানো, পোশাক পরানো, পুরো দায়িত্বটা আল্লাহ আমাকে দিয়েছিল। তো এটা যদি আমি যাত্রাবাড়িতে গিয়ে এই বড় কাজটা করতে না পারতাম, সেখানে 50-60 হাজার মানুষ ছিল, সেখান থেকে আমি লাশ নিয়ে আসছি, যদি সেই লাশগুলি আমি না নিয়ে আসতে পারতাম তাহলে এই দায়িত্বটা আমাকে এরা দিত না। কারণ আমার চেয়ে বড় বড় অফিসাররা ওখানে গিয়ে চেষ্টা করছে, কাউকে সুযোগ দেয়নি, তারা কাউকে গ্রহণ করেনি। তাদের ভিতরে ক্ষোভ ছিল যে বাংলাদেশ পুলিশ এত পরিশ্রম করার পরেও, আপনি দেখেন যে বৃহস্পতিবার আসলে বলা হয় কি জানেন, শুক্র শনি অফিস বন্ধ, পুলিশ সতর্ক থাকবে যাতে মানুষজন নির্বিঘ্নে ঘোরাফেরা করতে পারে, বাসা বাড়ি খালি থাকবে যেন চুরি ডাকাতি না হয়। শনিবার আসলে বলা হয় কি জানেন, অফিস আদালত খোলা, মানুষজন বের হবে, ব্যাংক খোলা, যাতে কোনো ক্রাইম না হয়, পুলিশ সতর্ক থাকবে। শবে বরাতের দিন বলা হয় যে সবাই যাতে নির্বিঘ্নে ইবাদত করতে পারে, পুলিশ সতর্ক থাকবে। ঈদ কোরবানিতে বলা হয় পুলিশ যাতে সতর্ক থাকে, রোডে যাতে জ্যাম না হয়, ছিনতাই না হয়, এবং ঈদ কোরবানিতে যে মানুষগুলি ঘুরতে বের হবে ফ্যামিলি নিয়ে, তাদের যাতে কোনো সমস্যা না হয়। তাহলে পুলিশের কি ফ্যামিলি নাই? পুলিশের কি রেস্টের দরকার নাই? পুলিশের কি শুক্র শনি লাগে না? তাহলে আমি ফ্রি কবে? এই যে কয়টা কথা বললাম এর মধ্যে আমি ফ্রি কবে বলেন? এত পরিশ্রম করার পরেও সবার কাছে ঘৃণিত পুলিশ না 5 তারিখের আগে? এই কষ্টটাই ছিল আমাদের ভিতরে, যে আমরা কেন ঘৃণিত হব, এত পরিশ্রম করার পরেও আমরা কেন ঘৃণিত হব, যাদের কারণে হয়েছে তাদের বিচার চাই। এই ক্ষোভটা ছিল রাজারবাগে, বুঝতে পারছেন? কারণ সবাই তো অপরাধী না, সবাই খারাপ না। আমার ফ্যামিলির লোকেরাও আপনাদের সাথে ছিল। আমার ফ্যামিলিতে 10 জন লোক থাকলে আমি একা পুলিশ, বাকিরা তো পুলিশ না, তারাও আপনাদের সাথে ছিল। আমার মেয়ের বয়স হলো ক্লাস 2-তে পড়ে, সে আমার প্রতিবেশীকে বলে যে আঙ্কেল, এই যে পুলিশকে যে মানুষ মারতেছে, আমার বাবাকেও কি মানুষ মারবে? তখন তা আঙ্কেল বলতেছে যে তোমার বাবা তো খারাপ পুলিশ না, তাকে মারবে কেন? তখন আমার এই ছোট মেয়ে কি বলতেছে জানেন, এটা কি মানুষ বুঝবে? বুঝছেন, আমার বাবা যে খারাপ পুলিশ না, এটা কি মানুষ বুঝবে? উত্তরটা কি দিস? এরকম তো আমরা মনোকষ্ট নিয়েছিলাম। আমরা কি চাইছি যে হ্যাঁ আমার এই সন্তান আমাকে নিয়ে টেনশন করুক? চাই নাই। কিন্তু প্রেক্ষাপট, আমরা তো চাকরি করি, চাকরির সুবাদী আজকে সিঙ্গার, তাহলে তো আমি সিঙ্গার আসতাম না। এখন যদি আপনি বলেন আপনি সিঙ্গার আসছেন কেন, আমার কি কোনো উত্তর আছে? আমাকে চাকরির সুবাদে আমি এখানে আছি। এরকম অনেক বিষয় আমাদের কর্মজীবনে থাকে। এই পুলিশরা যাত্রাবাড়িতে ওই লাশগুলি আনার জন্য যেতে চাচ্ছিল। যদি এই পুলিশরা যাত্রাবাড়িতে যেতে হতো, অস্ত্রগুলি নিয়ে তারা রেডি ছিল, তাহলে ওখানে বড় রকমের একটা সংঘর্ষ হতো। যে সংঘর্ষ 6 তারিখে হলে এটা সারা দেশব্যাপী ছড়াই পড়লে আবার ছাত্র জনতা পুলিশের বাসাবাড়ি, পুলিশ লাইন সব জায়গায় অ্যাটাক করত। তখন পুলিশরা কি করত, আত্মরক্ষার জন্য হলেও তাদের কাছে তো অস্ত্রগুলি ছিল না। এটা নিয়ন্ত্রণ করার জন্য সেনাবাহিনী কি বসে থাকতো? তাহলে দেশের অবস্থা কি হতো 6 তারিখে? আজকের দিন পর্যন্ত স্থির হতো কিনা এটা আমরা কেউ নিশ্চিত না। আল্লাহর অশেষ রহমতে এই কাজটুকু আমি একা সাংবাদিক পরিচয় দিয়ে ওখানে গিয়ে কাজ করে আনছিলাম। 8টা লাশ নিয়ে আসছিলাম, 8টা লাশ রাজারবাগে নিয়ে আসছে, ওদের আর যেতে হয় না কারো। এবং যদি তারা জানতে পারতো আমি পুলিশ, আমার ফ্যামিলি আমার লাশের কোনো অংশ খুঁজে পেত না। ওখানে অবস্থাটা এমন ছিল। তা আমি কেন গেছিলাম? আমার তো ডিউটি ছিল না, ওখানে আমার দায়িত্ব ছিল না, সৃষ্টিকর্তা পাঠাইছে। কারণ একটা জাতির যদি বড় রকমের মেসাকার আল্লাহ না চায়, কাউকে না কাউকে দিয়ে করাবে, সেরকম একটা বিষয় ছিল। তো যাই হোক, এই কারণে বলি, কথার গল্পটা এই কারণে বললাম যে এই কারণে আমার ইচ্ছা হচ্ছে এই যে এই রাষ্ট্রটা আসলে একটা সুন্দর দিকে যাক, একটা ভালো দিকে যাক, যেখানে যে সমস্ত দেশের জন্য আমরা প্রত্যাশা করি
থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর এই সমস্ত দেশে আমরা ঘুরতে যাই, আমাদের দেশেও যেন মানুষ ঘুরতে আসে, আমার সন্তান যেন এদেশে নিরাপদ থাকে, এরকম একটা দেশ হোক, এবং সেখানে পুলিশের বড় একটা ভূমিকা আছে, এবং সেটা সিঙ্গার দিয়ে শুরু হোক। যদি সিঙ্গার দিয়ে শুরু হয় তাহলে সিঙ্গারবাসী গর্বের সাথে বলতে পারবে যে এই দেশ যে এত সুন্দর হলো এটা শুরু হয়েছিল সিঙ্গার থেকে। যদি সিঙ্গারে মাদক না থাকে, জুয়া না থাকে, প্রকাশ্যে ধূমপান না থাকে, ইপটিজিং না থাকে, চাঁদাবাজি না থাকে, বৈষম্য না থাকে, তাহলে কি মডেল হবে না? মডেল হবে। এই মডেলটাই আমরা চাচ্ছি, এই জন্য আমি প্রচারণা করতেছি। আমি যেটা ধারণা করতেছি, আমি প্রতিটা ইউনিয়নে ওয়ার্ডে কমিটি করতেছি, এই রোজার মাসটাও আমি করব। ঈদের পরে আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে, বাঁচিয়ে রাখে, আমি জোরে সোরে কাজ শুরু করতে চাই। আমার কমিটিগুলি এখনো হয়নি। এই কমিটি করার ক্ষেত্রেও অনেক প্রতিবন্ধকতা আছে, তো এগুলো আমি ওভারকাম করার চেষ্টা করতেছি। আরো আগে হয়ে যেত। অনেকে কি বলে জানেন, আপনাদেরকে এটা জানা দরকার। অনেকে বলে আমি করতেছি কি অপরাধ বিরোধী নাগরিক কমিটি। যারা দুষ্ট প্রকৃতির মানুষ, যারা চায় যে আমি ব্যর্থ হই, তারা কি বলে জানেন, তারা বলে এটা নাকি জাতীয় নাগরিক কমিটি। কোনটা বুঝছেন? যেটা রাজনৈতিক কমিটি হবে সেটা। তাহলে এটা বললে তো মানুষজন এখানে আসবে না। অপরাধ বিরোধী নাগরিক কমিটি আর জাতীয় নাগরিক কমিটি এক কথা হইল? এক কথা না। আর একটা রাজনৈতিক দল যখন গঠন করা হয়, তখন যাদেরকে নেওয়া হয় এবং ওই দলের উপদেষ্টা হিসাবে যাদেরকে নেওয়া হয়, ধরেন একটা নতুন একটা দল হইলো, উপদেষ্টা কি বিএনপি আওয়ামী লীগের লোক হবে? আমি এখানে কি করতেছি, উপদেষ্টা হবে কারা? বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। আর মূল কমিটিতে কারা আসবে? যারা রাজনৈতিক বড় পদবিতে নাই। পদবিতে থাকলে তাকে সমস্যা আছে, কারণ তারা সব কাজ করতে পারে না। তার মিছিলে লোক লাগে, তার জনসভায় লোক লাগে, লাগে না? সব কাজ করতে পারে না। এই কারণে আমরা এটা অ্যাভয়েড করছি। করে এলাকার ইমাম সাহেব, মসজিদের ইমাম সাহেব, শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, ছাত্র, এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এই কমিটিটা করা হচ্ছে, যাতে সবাই এগিয়ে আসতে পারে। যার মিছিলে লোকের দরকার নাই, যার ভবিষ্যতে নির্বাচন করার পরিকল্পনা নাই, এরকম লোক যে কাজ করতে কোনো দ্বিধা করবে না। এটাকেও থামানোর জন্য কিছু দুষ্ট লোকরা আছে, প্রচারণা করতেছে এটা নাকি রাজনৈতিক কমিটি। বুঝতে পারছেন আমার কথা? মানে উদ্দেশ্য হলেই সে নিজেও জানে যে এটা একটা শয়তানি। উদ্দেশ্য হলো যাতে আমি কাজটা না করতে পারি। এই জিনিসগুলো আপনারা একটু মাথায় রাখবেন। এটা প্রচারণা হচ্ছে, এই জন্য আমি কথাটা এখানে বললাম। তো এই কারণে আমাকে একটু বেগ পাইতে হচ্ছে। রমজান মাসটাও হয়তোবা এই কাজটা আমাকে করতে হচ্ছে। ঈদের পরে আল্লাহর রহমতে আমি এদেরকে নিয়ে আবার একটা মিটিং করে আমরা জোরে সোরে কাজ শুরু করব। মাদককে আমি নিয়ন্ত্রণ করব না, নির্মূল করব ইনশাআল্লাহ। কারণ নিয়ন্ত্রণ করলে মাদক নিয়ন্ত্রণ করলে কোনো লাভ হবে না, নির্মূল করতে হবে এটাকে। ক্যান্সার যেভাবে নিয়ন্ত্রণ করলে হয় না, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা যায়, ক্যান্সার কিন্তু নিয়ন্ত্রণ করা যায় না। ক্যান্সারকে হয় নির্মূল করতে হবে, নাহলে ক্যান্সার দ্বারা মারা যাইতে হবে। দুইটার একটা পথ আছে, দুইটা, মাঝখানে কোনো পথ নাই। তা মাদক হলো ক্যান্সার, হয় নির্মূল করবো, না হয় মারা যাব। এখন সিদ্ধান্ত নেন কি করবেন, আমি আছি ইনশাল্লাহ। আর আমি কথা দিলাম আপনাদেরকে যে কোনোদিন আমার জীবনে কোনোদিন কোনো খারাপ মানুষ আমাকে কিনতে পারে নাই, কোনো খারাপ মানুষ আমাকে কিনতে পারবে না, কোনো খারাপ মানুষের সাথে আমার বন্ধুত্ব হবে না। শর্ত একটাই, তুমি ভালো মানুষ হয়ে আসো, বন্ধুত্ব হবে। খারাপ অবস্থায় আমার সাথে কোনো বন্ধুত্ব হবে না। সে যত ক্ষমতার মালিক হোক, যত টাকার মালিক হোক, এটা আপনারা নিশ্চিত থাকেন। তো আপনারা ধৈর্য সহকারে অনেকক্ষণ আমার কথা শুনছেন। আমি সত্যিকার অর্থেই আপনাদের প্রতি কৃতজ্ঞ। সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমি ক্ষমা চাই নিচ্ছি, আজকের বক্তা যারা অপেক্ষায় আছেন, সময় একটু বেশি নিয়েছি। তো আমিও মাহফিল শোনার জন্য আসছি। তো সবার জন্য দোয়া থাকলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।